প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আজ বেশ কয়েকটি বিষয়ে, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা থাকবে বরাবরের মতো। প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বব্যাপী ট্যারিফ অর্থাৎ আমদানি কর বসিয়েছেন, গ্লোবাল ট্রেড। আমি এবং অনেকে মনে করেন যে এটি একটি ওয়ার্ল্ড ট্রেড ওয়ার, ওয়ার্ল্ড ওয়াইড ট্রেড ওয়ার। এমনকি বাংলাদেশের ওপরও বসানো হয়েছে ট্যারিফ। এটির আমেরিকার অভ্যন্তরীণে অর্থাৎ ন্যাশনাল এবং এটার গ্লোবাল ইমপ্লিকেশনটি কি সেটি আলোচনায় থাকবে। সব কিছুর দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে হু হু করে, স্টক মার্কেটের পতন হচ্ছে, কিন্তু ক্ষমতা অধিগ্রহণের আগে উনি বলেছিলেন যে সব কিছুর মূল্য উনি কমিয়ে নিয়ে আসবেন, কিন্তু উল্টো হয়েছে, সব কিছু উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ দ্রব্যমূল্য বেড়েই চলছে। এই সমস্ত ব্যাপারে আলোচনা থাকবে। আলোচনাটা বাংলাদেশের উপর এর এফেক্টটা কি সেটি থাকবে। বাংলাদেশি কোনো একটি ডিএল করে বের হয়ে আসতে পারে কিনা এর মাঝখান থেকে, এটি একটি ব্যাপার থাকে। আমেরিকা অভ্যন্তরে উইসকনসিনের সুপ্রিম কোর্টের ডেমোক্র্যাট পদপ্রার্থী যিনি আছেন, সুপ্রিম কোর্ট পদপ্রার্থী বলবো না, ডেমোক্র্যাট সমর্থিত, উনি জয়ী হয়েছেন। ইলন মাস্কের $20 মিলিয়ন রিপাবলিকানদেরকে সেখানে জয়টি এনে দিতে পারেনি। তার অর্থ কি ইলন মাস্কের পলিটিক্যাল ক্যারিয়ার শেষ হয়ে গেল, অথবা ডোজ থেকেও কি বিদায় হয়ে যাচ্ছেন কিনা সেটিও আলোচনা থাকবে। এবং ডেমোক্রেটরা আসলে কি শিখতে পারেন এই উইসকনসিন বিজয় থেকে। এছাড়া বাংলাদেশ প্রসঙ্গে আরও থাকবে, সেটি হচ্ছে মোহাম্মদ ইউনূস এবং ভারতীয় প্রধানমন্ত্রী মোদির সাথে সাক্ষাৎকার হয়েছে থাইল্যান্ডে, এবং সেটিও আলোচনা থাকবে। তারা বলছেন ইতিবাচক কথা হয়েছে অনেক কিছুর, তার প্রভাব কি, তাৎপর্য কি, সেটিও আলোচনা থাকবে। এই সমস্ত বিষয়ে আলোচনা করার জন্য আজ আমার সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন হাসান ফেরদৌস, সাংবাদিক, লেখক, গবেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং আমাদের সাথে আরও আছেন অ্যাডভোকেট আব্দুর রশিদ, জেনারেল সেক্রেটারি বাংলাদেশ ল সোসাইটি। স্বাগত জানাচ্ছি আপনাকেও। ওকে, চলুন আমরা ট্যারিফ দিয়েই শুরু করি। হাসান ফেরদৌস, প্রশ্ন থাকবে আপনার কাছে। এই যে ট্যারিফ এবং গ্লোবাল ট্রেড নিয়ে একটি ঝড় চলছে, ঝড়, সাইক্লোন, টাইফুন, যেটি আপনি বলুন না কেন, এবং এটির কেউ বুঝে উঠতে পারছেন না এটি কেন হচ্ছে, এটি কার স্বার্থে হচ্ছে, এটির আসলে আন্তর্জাতিকভাবে এটি প্রভাব কেমন পড়তে যাচ্ছে, এবং দেশের অভ্যন্তরীণই এর প্রভাব আসলে কেমন হবে বলে আপনি মনে করেন? হাবিব ভাই, শুভেচ্ছা। ঈদ চলে গেল, ঈদের বিলম্বিত ঈদ মোবারক। ট্যারিফ মানে হচ্ছে গিয়ে বাংলায় বলি শুল্ক, কিন্তু আসলে একটা কর, একটা ট্যাক্স। যে ট্যাক্সটা আপনাকে যখন আপনি কোনো কিছু এক্সপোর্ট করেন, আপনাকে দরজায় অর্থাৎ বর্ডারে সেই ট্যাক্সটা পে করতে হয়। ট্যাক্সটা পে করে কে? নর্মালি পে করে যিনি ইম্পোর্ট করছেন, কিন্তু যিনি ইম্পোর্টার তিনি আলটিমেটলি এই খরচটা ট্রান্সফার করে দেন কনজিউমারের উপরে। যেমন ধরা যাক আপনি টেলিভিশন কিনলেন চায়না থেকে, আপনাকে 45% ট্যাক্স পে করতে হবে। যিনি ইম্পোর্ট করলেন তিনি তাৎক্ষণিকভাবে পে করলেন বটে, কিন্তু আলটিমেটলি যখন বাজারে যাবে তখন তার দাম ওই 40% তিনি বাড়িয়ে নেবেন। অন্য কথায় সব কিছুর দাম নাটকীয়ভাবে বেড়ে যাবে, এবং অ্যাক্রস দ্য বোর্ড 15% থেকে অলমোস্ট 60% পর্যন্ত বিভিন্ন দ্রব্যের উপরে এই ট্যাক্স আরোপ করা হবে। এটা একদম আকস্মিক এবং সারা বিশ্ব জুড়ে। আর লক্ষণীয় যে ডোনাল্ড ট্রাম্প সাহেব এই ট্যাক্স আরোপ করছেন তার সবচেয়ে নিকট মিত্রদের উপরেও, ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা, মেক্সিকো। ধরা যাক চায়না আমাদের প্রতিদ্বন্দ্বী, চায়নার সাথে আমাদের এক ধরনের কম্পিটিশন আছে, চায়নার উপর তো আছেই। বাদ পড়েছে একমাত্র দুটি দেশ, রাশিয়া এবং নর্থ কোরিয়া। এর বাইরে সবাই এই ট্যাক্সের আওতায় আসছেন। ফলে প্রথম প্রতিক্রিয়া হচ্ছে সাইকোলজিক্যাল। আপনারা দেখেছেন যে স্টক মার্কেটে ধস নেমেছে। আমাদের তিনটি ইন্ডিকেটরই দেখতে পাচ্ছি আমরা যে ড্রামাটিক্যালি, সিগনিফিকেন্টলি এর পতন ঘটেছে। অলমোস্ট ওভারনাইট ট্রিলিয়নস অফ ডলার্স আমরা লুজ করেছি। ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? যাদের মনে করা যাক আপনার 401k আছে, আপনার রিটায়ারমেন্ট আপনার অ্যাকাউন্ট আছে, এবং এই টাকাটা যদি ইনভেস্ট করা হয় শেয়ার মার্কেটে, শেয়ার পতন হওয়া মানে আপনার 401k ক্ষতিগ্রস্ত হওয়া। মানে যারা বুড়ো মানুষ রিটায়ার করেছে, আশায় আছে যে এই টাকা দিয়ে তারা সংসার চালাবে,
ইট কুড বি চ্যালেঞ্জ। কিন্তু অন্য বড় সমস্যা তা হচ্ছে এই যে এতদিন পর্যন্ত বাণিজ্য সংক্রান্ত সকল সমস্যা আমরা সমাধান করতাম প্রথমে গ্যাট, তারপর WTO-র মাধ্যমে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মাধ্যমে। সমস্যা হয়, বাণিজ্যের সমস্যা অবশ্যই আছে। সমস্যা সমাধানের জন্য আমরা একটা আইনি ব্যবস্থা তৈরি করেছি আমরা দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে। প্রথম ছিল গ্যাট, যেটা এগ্রিমেন্ট অন ট্রেড এন্ড ট্যারিফ, সেটা এখন পরে হয়েছে WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। সেখানে না যে ডোনাল্ড ট্রাম্প সাহেব একদম একা সুইপিং, কারোর সঙ্গে কনসাল্ট না করে সুইপিং তিনি এই ট্যাক্সটা আরোপ করলেন, এবং এর ফলে বিশ্বে একটা টার্ময়েল তৈরি হয়েছে সারা বিশ্ব জুড়ে। আমি ছোট্ট এক্সাম্পল দিই আপনাকে। কানাডা বাড়ির পাশে আমাদের, আমেরিকান গাড়ি তৈরি হয় কানাডাতে, আমেরিকান কোম্পানি, কিন্তু উৎপাদন ফ্যাক্টরি হচ্ছে কানাডাতে, এবং তারা ইতিমধ্যে 3টি ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে এই ভয়ে যে তারা সাস্টেন করতে পারবে না। একই ভয় মেক্সিকোতেও। যে ভুল ধারণা থেকে ডোনাল্ড ট্রাম্প সাহেব এই ট্যাক্স আরোপ করছেন, তিনি ভাবছেন যে এই ট্যাক্স আরোপের মাধ্যমে তিনি আমেরিকায় ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ফেরত নিয়ে আসবেন। ম্যানুফ্যাকচারিং মানে ধরা যাক আমাদের গার্মেন্টস মনে করা যাক, হাতে কলমে। আমেরিকার ইকোনমি এখন মূলত চলে দুটো সেক্টরে, সার্ভিস সেক্টর আর টেকনোলজিক্যাল সেক্টর। আমাদের বিগেস্ট এক্সপোর্ট হচ্ছে টেক সেক্টর। এখন যদি ম্যানুফ্যাকচার ফিরেও আসে, আমাদের শ্রমিকরা কিন্তু ওই কম বেতনে ম্যানুফ্যাকচার সেক্টরে কাজ করতে যাবেন না, তারা হাই এন্ডে চাকরি করবেন, চাকরি করে আসছেন, অথবা তাদেরকে শিক্ষিত করতে হবে এই চাকরি করবার জন্য। ডোনাল্ড ট্রাম্প সাহেব অনেক আগে থেকে 60-এর দশক থেকে তিনি বলে আসছেন, লাস্ট 20 ইয়ার্স ধরে তিনি বলে আসছেন যে তিনি ট্যারিফ আরোপের মাধ্যমে আমেরিকায় ট্রেডিশনাল ইন্ডাস্ট্রি ফেরত নিয়ে আসবেন। স্টিল, অ্যালুমিনিয়াম, কার ম্যানুফ্যাকচারিং, বড় বড় ফ্যাক্টরি। আমাদের যেমন ধারণা মাথার মধ্যে আছে, পেনসিলভেনিয়া ছিল বিশাল ফ্যাক্টরি, এক ফ্যাক্টরি তত 10,000 লোক কাজ করছে, তিনি সে সমস্ত ফ্যাক্টরি ফিরিয়ে আনতে চান। সমস্যা হচ্ছে যে বিশ্ব অর্থনীতি অনেক দূর এগিয়ে গেছে, বদলে গেছে, এবং সবচেয়ে বড় কথা বিশ্ব অর্থনীতি এখন ইন্টিগ্রেটেড, গ্লোবালাইজ হয়ে পড়েছে। ছোট্ট এক্সাম্পল দিই আমি, GM, জেনারেল মোটরস, তার সবচেয়ে বড় ফ্যাক্টরি কিন্তু আমেরিকায় নয়, সবচেয়ে বড় ফ্যাক্টরি মেক্সিকোতে। আমাদের কোম্পানি, আমাদের গাড়ি উৎপাদিত হচ্ছে মেক্সিকোতে, কিন্তু সেই মেক্সিকোতে যে এলিমেন্টস দিয়ে তৈরি হচ্ছে, ধরো অ্যাসেম্বল করা হচ্ছে, অধিকাংশ নানা জায়গা থেকে আসে, কোনোটা আমেরিকা থেকে, কোনোটা কানাডা থেকে। এবং যে গাড়ি তৈরি হচ্ছে মেক্সিকোতে, সেই গাড়ি 8 বার, একবার মেক্সিকো বর্ডার ক্রস করে, একবার কানাডা বর্ডার ক্রস করে, আবার ফিরে আসে মেক্সিকোতে 8 বার। এবং যতবার তারা বর্ডার ক্রস করবে ততবার তাদেরকে এই ট্যারিফ আরোপ করতে হবে, অটোমেটিকলি দাম বেড়ে যাবে। কত দাম বাড়বে আমরা এক্সাক্ট নাম্বারটা জানি না, কিন্তু রাফলি বলা হচ্ছে ইকোনমিস্টরা যে মাথা পিছু, পরিবার পিছু 2100 টাকা আপনার খরচ বেড়ে যাবে, ব্যয় বেড়ে যাবে। গাড়ির দাম বলা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে 15,000 টাকা পর্যন্ত বেড়ে যেতে পারে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে আমাদের নিত্য পণ্য। ধরা যাক আমরা তো অনেক ভেজিটেবল উৎপাদন করি, আমরা ডিপেন্ড করি মেক্সিকোর উপরে বা সাউথ আমেরিকার উপরে। মনে করা যায় বানানা, আমরা তো কলা, আমাদের এখানে তো কলা তৈরি হয় না, উৎপাদন করি না আমরা, সামান্য কিছু হয়তো বা ফ্লোরিডাতে হয়, সবটাই আমরা আনি মূলত সাউথ আমেরিকা থেকে। আভোকাডো, আমরা তো আভোকাডো তৈরি করি না, প্রডিউস করি না, যেতে হবে আমাদের মেক্সিকোতে। ফলে এই যে ইন্টিগ্রেটেড ইকোনমি, ডোনাল্ড ট্রাম্প সাহেব তার হিসাবটা মাথায় না রেখে এগুলি ইম্পোজ করলেন। তিনি বলছেন তার এটা প্রমিস ছিল, তার 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 কি বলে ইলেকশন, নির্বাচনী প্রতিশ্রুতি, প্রমিস মেড প্রমিস কেপ, তিনি বললেন, খুব ভালো কথা। কিন্তু যে হিসাব তিনি করেছেন, দেখতে পাচ্ছি আমরা যে এমন সব দেশের উপর ইম্পোজ করেছেন যে দেশে কোনো লোকই থাকে না। 2টো অস্ট্রেলিয়ান দ্বীপের উপরে তিনি, প্যাসিফিক, অস্ট্রেলিয়ার কাছাকাছি 2টো প্যাসিফিক দ্বীপের উপরে, হার্ড আইল্যান্ড, আমি নামও জানবার আগে, সেখানে পেঙ্গুইন ছাড়া মানুষ নেই, পেঙ্গুইন মোস্টলি পেঙ্গুইন, সামান্য কিছু লোক আছে, সেখানেও তিনি 15% ট্যারিফ আরোপ করেছেন। মানে ব্যাপারটা খুব ভেবে করা হয়নি, এবং ফলটা আমরা ইতিমধ্যে পাওয়া শুরু করেছি, তা হচ্ছে মূল্য বৃদ্ধি। আপনি ঠিকই বলেছেন, ডোনাল্ড ট্রাম্প সাহেব আমাদের নির্বাচনের আগে বলেছেন কি, প্রথম দিন থেকেই তার দাম কমা শুরু হবে সর্বক্ষেত্রে, এমনকি বাড়ি ঘরের দাম কমা শুরু হবে, পেট্রোলের দাম কমা শুরু হবে, ডিমের দাম কমা শুরু হবে। এখন ঠিক উল্টো ঘটছে, যে কারণে বাইডেন সাহেব ক্ষমতা হারিয়েছিলেন এই ইনফ্লেশনের কারণে, আমার ভাবছে ডোনাল্ড ট্রাম্প সাহেব সেই একই কারণে বিপদের মুখে পড়তে পারে। শেষ কথাটা বলি আমি, যে এটা
ডোনাল্ড ট্রাম্প সাহেবকে একাকী এভাবে সুইপিং ট্যারিফ আরোপ করতে পারেন কংগ্রেসকে এড়িয়ে? তিনি নির্বাহী আদেশের মাধ্যমে কাজটা করছেন। আপনারা দেখেছেন যে গতকাল এবং তার আগের দিন সিনেটে এবং কংগ্রেসে রিপাবলিকানরা সহ দুটি প্রস্তাব উঠেছে যে কংগ্রেসকে বাইপাস করে ট্যারিফ আরোপ করা যাবে না, বা কংগ্রেসের অ্যাপ্রুভাল নিতে হবে 7 দিনের মধ্যে। সিগনিফিকেন্ট কি হচ্ছে, এর মধ্যে কিন্তু কংগ্রেস, সিনেটই বলুন না কংগ্রেস বলুন, একটা কথা বলেন রিপাবলিকানরা। কিন্তু এখন যখন তাদের নিজস্ব রাজ্যগুলিতে সাধারণ মানুষ, কৃষি কাজ করে যারা, শ্রমিক যারা, নিম্ন আয়ের মানুষ যারা, তারা যখন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন তারাই দেখতে পাচ্ছি আমরা প্রতিবাদ করছে। চাক গ্রাসলি, ওহাইওর চাক গ্রাসলি, তিনি এবং আরো একজন হাতে নিয়ে 4 জন সিনেটর প্রস্তাব উত্থাপন করেছেন যে কংগ্রেসকে বাইপাস করে, সিনেটকে বাইপাস করতে পারো না। একই দেখতে পাচ্ছি আজকে রিপ্রেজেন্টেটিভ ডন বেকন, তার সঙ্গে আরো একজন রিপাবলিকান, 4 জন একই প্রস্তাব উত্থাপন করেছেন। এখন প্রশ্ন হচ্ছে এই উত্থাপন কি বাস্তবায়িত হবে? কারণ আমাদের স্পিকার জনসন সাহেব তিনি কিন্তু এই প্রস্তাব ফ্লোরে আনতে দেবেন না। দেন বা না দেন, এই যে রিপাবলিকানরা নিজেরা প্রতিবাদ করছে, সেটাকে আমি খুব একটা পজিটিভ জিনিস মনে করছি যে একদিন পর্যন্ত একটা কথা বলা হয়নি, এখন তারা গলা উঁচু করা শুরু করেছে। বা আমি কোয়াইট লাইকলি আমরা একটু পরে কথা বলবো উইসকনসিন নিয়ে, তাতে বুঝবো যে ইতিমধ্যেই প্রতিবাদ ওঠা শুরু হয়েছে। ইট মাইট বিকাম মাচ লাউডার ইন দ্য কামিং ডেজ। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আমি আব্দুর রশিদ আপনার কাছে যাচ্ছি। কিছুক্ষণ আগে আমরা আলাপ করছিলাম যে প্রেসিডেন্ট ট্রাম্প যখন ক্ষমতা অধিগ্রহণ করেছিলেন, উনি বলেছিলেন যে ডে 1 থেকে উনি সবকিছুর মূল্য কমতে শুরু করবে উনি প্রেসিডেন্ট হওয়ার সাথে সাথে, এবং এটি অব্যাহত থাকবে। কিন্তু আমরা দেখছি আসলে সবকিছু উল্টো দিকে যাচ্ছে, সবকিছুর দাম মূল্য বেড়ে যাচ্ছে। কিন্তু তাতে তার যে কোর গ্রুপ সমর্থন যেটি আছে রিপাবলিকান, তাদের কিন্তু কোনো প্রতিক্রিয়া এখন তারা পড়েনি। অথচ বিশেষজ্ঞ অর্থনীতিবিদ তারা মনে করেন তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। এটি ব্যাপারে এটি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন আমি আসলে ঠিক জানি না, আমি শুনবো আপনার কাছে। সেকেন্ড হচ্ছে, হাসান ফেরদৌস বলছিলেন যে এই যে ট্যারিফ দেয়ার এখতিয়ার আছে, কিন্তু কংগ্রেসের অনুমোদন লাগে, অনুমোদন পড়বে। এবং ঠিক অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগে আমি হঠাৎ করে একটি কনস্টিটিউশনের একটি ধারায় আমার চোখ পড়ে গেল। সেটি হচ্ছে আর্টিকেল 1 সেকশন 8। সেটি পরিষ্কারভাবে বলছে প্রেসিডেন্ট ক্যানট ইম্পোজ ট্যারিফ আনলেস কোনো একটা ইমার্জেন্সি না থাকলে, কংগ্রেশনাল অ্যাপ্রুভাল ছাড়া। এটি একেবারেই কনস্টিটিউশন আছে। কিন্তু আমরা এই প্রেসিডেন্টকে দেখছি উনি একের পর এক এক্সিকিউটিভ অর্ডার দিয়ে যাচ্ছেন, এবং কোনোভাবেই উনি কোনো কিছু মানে হাউস বা সেনেটে তুলছেন না, অ্যাপ্রুভালের, কংগ্রেশনাল অ্যাপ্রুভালের তোয়াক্কাই করছেন না। এটি কতখানি আসলে কার্যকর হবে, এবং আসলে এই সবই তো এক্সিকিউটিভ অর্ডার, এটি দিয়ে কতদিন উনি পার পাবেন এরকম? কারণ অনেকেই মনে করছেন যে ক্ষতি উনি করছেন দেশের, সেটি অনেকখানি অপরিণীয় পর্যায়ে চলে যাচ্ছে। আপনি কি তাই মনে করেন কিনা? ধন্যবাদ আপনার প্রশ্ন। আসলে আমি এত প্রিমিচার কোনো দিতে প্রশ্ন না, কারণ আমরা আমেরিকার জাতি, আমরা অফ দি বাই দি পিপল অ্যান্ড ফর দি পিপল একটা নেশন। আমরা যখন গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে কাউকে নির্বাচিত করি, তখন আমরা ওয়েট এন্ড সি করি যে আসলে তিনি কি করছেন। কারণ আমাদের তো আবার মিড টার্ম একটা ইলেকশন হয় 2 বছর পর পর, আমাদের মিড টার্ম ইলেকশনের মধ্যেই কিন্তু আমাদের রায় দেওয়ার একটা সুবিধা থাকে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প যে প্রমিস গুলো প্রথমত করেছিলেন তার নির্বাচনী প্রচারণায়, পলিটিক্যাল ব্যক্তিরা তারা প্রচারণার সময় ইলেকশনে ভোট পাওয়ার জন্য তারা রেটরিক অনেক ছাড়ে, কিন্তু বাস্তবতা কি সেটা বোঝা যায় তারা কি ডিসিশন নিচ্ছে এবং তার ফলে তার আউটকামটা কি আসছে, জনগণের মধ্যে প্রতিক্রিয়া কি আসছে, জনগণ কতটুকু মাঠে নামছে কিংবা এটা নিয়ে আন্দোলন করছে কিনা, কিংবা কোনো ধরনের মিড টার্ম ইলেকশনের মধ্যে তার কোনো প্রভাব পড়ছে কিনা, এগুলো সবকিছুর উপর বিচার করে কিন্তু আমরা একটা কনক্লুশনে পৌঁছাতে পারি। হ্যাভিং সেড দ্যাট, আমি যেটা বলবো যে ডোনাল্ড ট্রাম্পকে বিচার করার সময় আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। আমরা জানি যে তিনি হটকারী কিছু সিদ্ধান্ত নিয়েছেন, আমেরিকার ইতিহাসে এরকম ভাবে সিদ্ধান্ত নেওয়ার রেকর্ড একদমই নেই। এবং যখন আপনি বড় ধরনের কোনো সিদ্ধান্ত নেবেন, সেটা ন্যাশন ওয়াইড এবং ইন্টারন্যাশনালি আমেরিকার উপরে পৃথিবীর অনেক দেশই কিন্তু ডিপেন্ডেন্ট। আমার কথা কি শোনা যাচ্ছে? ওকে, পৃথিবীর অনেক দেশ কিন্তু তারা বিভিন্নভাবে আমেরিকার উপর ডিপেন্ডেন্ট। আপনি জানেন যে আমেরিকা পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট কান্ট্রি, যে সবচেয়ে বেশি পৃথিবী থেকে কনজিউম করে, পৃথিবী থেকে ইম্পোর্ট করে। তো ডোনাল্ড ট্রাম্পের, আমি যদি হাসান ফেরদৌস ভাইয়ের সাথে যদি একটু সুরের ভিন্নভাবে যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে যে
ডোনাল্ড ট্রাম্প যে প্রমিস গুলো করেছে, কারণ দীর্ঘদিন ধরে চলে আসা একটা সিস্টেমের মধ্যে দিয়ে যে একটা অলসতা বা উইকনেস দেখা দিয়েছে, যেটা আমেরিকাকে কাইন্ড অফ কিছুটা নির্ভরশীল করে তুলেছে অন্যান্য অনেক ফরেন পাওয়ারের উপরে, এবং আমেরিকা অনেক বড় বড় ডিসিশন গুলো ইন্টারন্যাশনাল নিতে পারছিল না। তো আমেরিকাকে আমরা সেই সুপার পাওয়ারের জায়গায় যদি আমরা আবার দেখতে চাই যে আমেরিকার যে ভ্যালুজ, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, সেগুলো পৃথিবীব্যাপী ব্যাপ্ত করার জন্য, তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকানোর জন্য আমেরিকার যে একচ্ছত্র আধিপত্য দরকার, এই আধিপত্যটাকে রিস্টাবলিশ করার জন্য আমেরিকা আসলে কি করা দরকার? আমেরিকার এক হচ্ছে ফরেন ডিপেন্ডেন্সি কমানো দরকার, আর হচ্ছে দুই হচ্ছে সুপ্রিমেসিটাকে আমেরিকাকে এক্সপ্যান্ড করা দরকার এবং আরো কার্যকরী করা দরকার। এবং এই সুপ্রিমেসিটাকে কার্যকরী করার জন্য এই ট্যারিফ যুদ্ধ, এই ট্যারিফ যুদ্ধের মধ্যে দিয়ে আমরা কি করতে চাই? যেমন ফর এক্সাম্পল আমি বলি আপনাকে, ইউরোপের সাথে আমাদের মনে করেন যে বাণিজ্য হয়, ইউরোপ আমাদেরকে সেন্ড করে $600 বিলিয়ন পণ্য আমরা তাদের কাছ থেকে নিই। আমাদের আমাদের $250 বিলিয়ন মতো পণ্য ইউরোপ আমাদের কাছ থেকে নেয়। এখন এটা কিন্তু একটা বড় ডেফিসিট, আমরা কিন্তু এখানে লুজার হচ্ছে। ঠিক একইভাবে চায়না এবং অন্যান্য দেশের ক্ষেত্রে কিন্তু আমাদের, ইভেন কি বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশের সাথে কিন্তু আমাদের প্রায় $6-7 বিলিয়ন কিন্তু আমাদের ডেফিসিট আছে। তাহলে আমরা যদি এইভাবে করে প্রত্যেকটা দেশের সাথে আমাদের ডেফিসিট থাকে, তাহলে আমেরিকার যে ফিনান্সিয়াল সুপ্রিমেসি এন্ড এট দ্য সেম টাইম আদার সুপ্রিমেসি, এটাকে আমরা রিক্লেম করতে পারবো না। সুতরাং আমাদেরকে ওই জায়গাটায় নিয়ে আসতে হবে আমেরিকাকে, যে আমি তোমার উপর ট্যারিফ ইম্পোজ করছি এবং তোমাকে কিন্তু নেগোসিয়েশন করা কিন্তু উইন্ডোটাও আমি ওপেন করে দিয়েছি। তুমি আমার কাছে আসবা, বসবা, আমি তোমার সাথে কথা বলবো, এবং আমি ওই জায়গাটায় তোমার সাথে আবার এগ্রিমেন্টে যাবো, যে জায়গাটায় গেলে ইউ উইল উইন, আই উইল উইন টু, বিকজ আমি বেশি লুজার হচ্ছি, ওইখান থেকে আমাকে উইন সিচুয়েশনে আসতে হবে। তো এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সোফা তার অবজেক্টিভ, এবং এটাকে যদি আপনি পরিপূর্ণভাবে বুঝতে চান তাহলে আপনাকে আরো একটু ওয়েট করতে হবে। আমার মনে হয় বছর খানেক আমাদের ইলেকশনের পর ওয়েট না করা পর্যন্ত আমরা বুঝতে পারবো না। এরপর আমি যেটা আপনাকে বলি যে দেখেন, উনি যেই এক্সিকিউটিভ ডিসিশন গুলো নিচ্ছে, আপনি সংবিধানের ধারাটা খুব রাইটলি পড়েছেন, কিন্তু কথা হচ্ছে এগুলোকে চ্যালেঞ্জ করে কংগ্রেসের মধ্যে চ্যালেঞ্জ করবে কারা? কংগ্রেস চ্যালেঞ্জ করতে গেলে ডেমোক্রেটদের চ্যালেঞ্জ করতে হবে, কিন্তু ডেমোক্রেটরা কি উইন করার কোনো সম্ভাবনা আছে কংগ্রেসের মধ্যে? একদমই নেই, কারণ ওখানে তো রিপাবলিকানরাই দুই পক্ষের আধিপত্য বিস্তার করে বসে আছে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প সেই সাহসেই কিন্তু এক্সিকিউটিভ ডিসিশনের মধ্যে দিয়ে এই সিদ্ধান্তগুলো নিচ্ছেন, কিন্তু তিনি জানেন যে সেটা চ্যালেঞ্জ করার মতো, এগুলো আনচ্যালেঞ্জ রয়ে যাবে আপাতত। তো অবশ্যই আমি মনে করি যে আমেরিকার যে কোর ভ্যালু, আমেরিকার যে ডেমোক্রেসি এন্ড রুল অফ ল এর যে কনসেপ্ট, যে কনসেপ্ট এবং আইডিয়ার ভিত্তিতে সারা পৃথিবীর মানুষ আমেরিকান ড্রিম পূরণ করার জন্য আসে, সেটা আমাদের সময়ের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং হবে। এই বিষয়ে আমি হাসান ফেরদৌস স্যারের সাথে একমত। তবে আমার কাছে মনে হয় যেটা, যে ডোনাল্ড ট্রাম্প যেহেতু একজন ব্যবসায়ী মানুষ, তিনি ফাইন্যান্স ভালো বুঝেন, তিনি বিজনেস ভালো বুঝেন, সুতরাং এই বিজনেস এবং ফাইন্যান্সের মধ্যে দিয়ে তিনি আমেরিকার সুপ্রিমেসিকে আবার রিক্লেম করার জন্য যে উদ্যোগগুলো নিচ্ছেন, এগুলো বিচার করতে গেলে আমাদেরকে আরেকটু বছর খানেক ওয়েট করতে হবে। এখন আমরা একটা ওয়ারের মধ্যে আছি, একটা ব্যাটল ফিল্ডের মধ্যে আছি। এখন আপনি কে উইনার কে লুজার এটা এই মুহূর্তে বলার সময় আসেনি। উই হ্যাভ টু ওয়েট ফর দ্যাট। আপনি একেবারে তার আমি বিকজ আই উড লাভ টু হিয়ার ইউর রেসপন্স। উনি অনেকগুলো কথা বলেছেন, ভেরি ইন্টারেস্টিং। রোহিত সাহেব ভালো বলেছেন যে আইনের শাসন, আপনি যেটা বললেন সেটা হচ্ছে আইনের শাসন, আইন মানা। ডোনাল্ড সাহেব ঠিক উল্টো করছেন, আইন না মানা। সেক্ষেত্রে না, সর্বক্ষেত্রে আপনি দেখছেন কোর্টের সঙ্গে তার যে মামলা চলছে, এই যে ভেনেজুয়েলার লোক পাঠানো নিয়ে যে ঘটনা ঘটছে, জাজ বলছে এইটা, উনি সেটাকে ওপেনলি চ্যালেঞ্জ করে ভায়োলেট করছেন, এবং এর ফলে আমরা খুব শাসনতান্ত্রিক সংকটের কাছে পৌঁছে গেছি। রোহিত সাহেবের কথা শুনে মনে হবে কি যে আমেরিকা এক খুব দুর্বল দেশ, অভাবী দেশ, কম্পিট করার কোনো ক্ষমতা নেই, বিশ্বের 1 নম্বর ইকোনমি। যে কোনো ইউরোপিয়ান দেশের তুলনায় আমাদের ইকোনমি অনেক অনেক ভালো অবস্থায় আছে। 6 মাস আগে দেখেছি আমরা, ইকোনমিক্স পত্রিকা কভার স্টোরি করেছে, এনভি অফ দ্য ওয়ার্ল্ড, আমেরিকান ইকোনমি। আমার ইকোনমির সঙ্গে অন্য কোন ইকোনমির তুলনাই হয় না। এটা একটা ব্যাপার। বিগেস্ট মিস্টেক যেটা আমি বললাম, বিগেস্ট মিস্টেক যেটা ট্রাম্প সাহেব করছেন, তিনি 60 দশকীয় ব্যবস্থা প্রয়োগ করছেন 21 দশকে এসে। প্রোটেকশনিজম ছিল 60 দশকের ব্যাপার। আমরা আমাদের দেশে ভারতে দেখেছি, আমরা লোকাল ইন্ডাস্ট্রি প্রোটেক্ট করবার জন্য আমরা 100, 200, 300% ট্যারিফ আরোপ করি আমরা, যাতে করে বিদেশি মাল না আসতে পারে। কিন্তু আমরা এখন বাস করি ইন্টিগ্রেটেড ওয়ার্ল্ডে। আমরা কি করি? আমরা মেক্সিকোর সঙ্গে, কানাডার সঙ্গে ফ্রি ট্রেড জোন করি আমরা, কোনো ট্যারিফ ছাড়া। কেন করি এটা? আমরা আমাদের জন্য লাভজনক বলে করি আমরা।
এটা একটা মাথায় রাখতে হবে, যেটা আমি একটু আগে বুঝিয়ে বললাম, তা হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং আমাদের জন্য আর পসিবল নয় এখন। ম্যানুফ্যাকচারিং এর বেতন অনেক কম। আমরা কেন চায়নায় প্রডিউস করি, আমরা কেন মেক্সিকোতে প্রডিউস করি? কারণ মেক্সিকোতে বেতন অনেক কম। যদি আমরা একই জিনিস আমেরিকায় তৈরি করি, এর দাম 3 গুণ বেড়ে যাবে। যে যে কম্পিউটার মনে করা যাক, অ্যাপল কম্পিউটার আমরা চায়নাতে তৈরি করি, দাম 2000 টাকা। যদি আমরা এখানে তৈরি করি, তার দাম পড়বে 4000 টাকা। কারণ আমাদের খরচটা, ওভারহেডস আমাদের অনেক বেশি। ওটা ওটি একটা বুদ্ধিমানের কাজ নয়, মোটি বুদ্ধিমানের কোনো কাজ তিনি করেননি, এবং খুব দ্রুত। আমি প্রফেসর সাথে একমত যে এই মুহূর্তে বুঝতে পারছি না, আমি 7 দিন 10 দিনে তো বুঝবো না, কিন্তু 1 মাস 2 মাস 6 মাস পরে বুঝবো আমি যে এর ক্ষতিকর দিকটা কি। ডাউন দ্য রোড মেবি হি ইজ রাইট, কারণ একটা জিনিস তার মানতে হবে, আমি তিনি অনেক টাকা কিন্তু গেইন করবেন। ট্যাক্স তো তিনি পাচ্ছেন, ট্যারিফ তো তিনি পাচ্ছেন। বলা হচ্ছে $7 ট্রিলিয়ন বলা হচ্ছে, আমাদের নাভারোরা বলেছেন $7 ট্রিলিয়ন আমরা দরজায় বর্ডারে আমরা গেইন করব। কিন্তু আলটিমেটলি পুরো টাকাটাই ট্রান্সফার করা হবে কার কাছে? কনজিউমারদের কাছে। মানে আমি এই $7 ট্রিলিয়ন আবার পে করব। বলে এটা শুভঙ্করের ফাঁকি, বলে শুভঙ্করের ফাঁকি। ওকে, একদিকে আমি গেইন করছি, অন্যদিকে আসলে আমি সাধারণ। আরো মজা কি, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে কে? যারা দরিদ্র, যারা গরিব, তার পক্ষে সম্পন্ন এটা এই দ্রব্য মূল্য বৃদ্ধি সহ্য করা। বড় লোকরা পার পেয়ে যাবেন, গরিবরা পার পাবে। ওকে, আমি একটু রেসপন্ড করবো আব্দুর রশিদ আপনার বেশ কথায়, এই কয়েকটি কথায়। প্রথম কথা হচ্ছে, আপনার কথা শুনে মনে হবে যে আমেরিকা ইজ ভিকটিম। আমেরিকা ইজ নট এ ভিকটিম, মোটেও ভিকটিম না। আরেকটি ব্যাপার হচ্ছে, ট্রেড ডেফিসিট মানেই হচ্ছে খারাপ জিনিস, এটিও সত্য কথা নয়। আমি আপনাকে দুটি এক্সাম্পল দিই। এক, আপনি যখন আপনার গ্রোসারিতে যান না, আপনি গ্রোসারি ক্রয় করেন, রাইট? ও বেটা কিন্তু আপনার পকেট থেকে পয়সা নিয়ে যাচ্ছে, বিনিময়ে কি আপনি কিন্তু তার সাথে ট্রেড ডেফিসিটে আছেন, আপনি কিন্তু জয়ী না। ইউ আর ইন ট্রেড ডেফিসিট উইথ হিম, ইউ আর গিভিং হিম মানি এভরি ডে, রাইট? ইয়েস অর নো? কারেক্ট। সো ট্রেড ডেফিসিট ইজ, এইভাবে ক্যালকুলেশন হয় না। আরেকটি ব্যাপার হচ্ছে যে আমেরিকা, যে স্পেশালি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, যে বিশ্বব্যাপী সবাইকে বলছেন যে এরা আমাদেরকে লুটে খাচ্ছে। এই ব্যবস্থা আজকে তৈরি হয়নি। ইউনাইটেড নেশন তৈরি হওয়ার পর, বিশ্বব্যাপী নেটো তৈরি হওয়ার পর, এটা একটা আমেরিকান সুপ্রিমেসি স্ট্যাবলিশ করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন দেশকে বিভিন্ন সুবিধা দিয়ে বসানো হয়েছে। তার অন্যতম একটি কারণ হচ্ছে আমেরিকান ডলার হচ্ছে দ্য গ্লোবাল ডলার, গ্লোবাল কারেন্সি। এবং আমেরিকা প্রিন্ট করতে পারে যে কোনো অ্যামাউন্ট যে কোনো সময়ে। তার পক্ষে এরকম 1 বিলিয়ন ডলার ছুঁড়ে ফেলা একটা দেশের দিকে কোনো ব্যাপারই না। সো এখানে ভিকটিম সাজার অথবা ট্রেড ডেফিসিট এভাবে হয় না। আমি আরেকটি এক্সাম্পল দিই। বাংলাদেশ গার্মেন্টস তৈরি করে, একটি শার্ট তৈরি করে। সেই শার্টের মূল্য এখানে আসা পর্যন্ত পড়ে $5 থেকে $7, যদি ভালো কোয়ালিটির হয়। সেটি মার্কেটে আমেরিকান কোম্পানিগুলো বিক্রয় করছে $50 থেকে $60। সেই গার্মেন্টস বা শার্টটি মেন্স আপনি যদি আমেরিকাতে তৈরি করেন, সেটার খরচই পড়ে যাবে $20 থেকে $30। তখন সেটাকে আপনাকে বিক্রয় করতে হবে $100। এটি আরেকটি কারণ, প্রোজ অ্যান্ড কানস বলে থাকি আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের। কিছু জিনিস আছে কখনোই তৈরি করতে নেই, কিছু জিনিস আছে আপনাকে কন্ট্রোল রাখতে হবে। যেরকম অ্যাপল ফ্যাক্টরি হচ্ছে চায়নায়, ও বেটারা কলুষিত হচ্ছে, কিন্তু ইন্টেলেকচুয়াল প্রপার্টি এবং প্রকৃত অর্থে লাভবান হচ্ছে অ্যাপল, উইচ ইজ অ্যান আমেরিকান কোম্পানি, যার $1 ট্রিলিয়ন ভ্যালুয়েশন আছে। এনিওয়ে, এবার আমি এরকম আলাপ করতে গেলে হয়তো 5-6 ঘন্টার ম্যারাথন শুরু হয়ে যাবে, সেটা আজকে করা সম্ভব না। বাট আই লাইক ইউর পয়েন্ট, আপনার ভ্যালিড কিছু পয়েন্ট আছে যেটি নিয়ে আলাপ হওয়া উচিত। হাসান ফেরদৌস, আমি আপনার কাছে ফেরত যাব। সেটা হচ্ছে উইসকনসিন সুপ্রিম কোর্টে ক্রফোর্ড জয়ী হয়েছেন। আমি ভাবি আপনি বাংলাদেশটা স্কিপ করলেন, কিভাবে এই ট্রেড ওয়ার? আমি আসছি, বাংলাদেশ প্রসঙ্গ আমি যাব কিছুক্ষণের মধ্যে। উইসকনসিনের পরে আমি বাংলাদেশে যাব। এই উইসকনসিন যেহেতু আমেরিকায় আছে, আমি এই পর্বটা একটু আলোচনা করে নিতে চাই। উইসকনসিন আমরা দেখলাম ইলন মাস্ক $1 মিলিয়ন খরচ করেছেন, $20 মিলিয়ন অনেকে বলছেন, এবং অনেকে যে পিটিশন সাইন করার জন্য $1 মিলিয়ন করে পেয়েছেন, এরকম হয়েছে। এটি আসলে হয়েছে বিকজ সিটিজেন ইউনাইটেড যে কেসটির জন্য। আই মিন দিস ইজ অ্যাগেন স্কোপের বাইরে আজকের আলোচনায়। অনেকে মনে করে নিয়েছিলেন যে এটিও ডেফিনেটলি একটি রিপাবলিকান উইন হতে যাচ্ছে, কিন্তু আদতে সেটি হয়নি।
জয়ী হয়েছেন ক্রফোর্ড। এখন কথা হচ্ছে এটি একটি বড় একটি ধাক্কা খেলেন কিনা ইলন মাস্ক, এটি কি তার পলিটিক্যাল ক্যারিয়ারের একটি পতন ডেকে আনবে কিনা? হাসান ফেরদৌস, আপনার কাছে শুনবো। মঙ্গলবারে কিন্তু 3টে নির্বাচন হয়েছে। জি জি, ফ্লোরিডায় দুটি, জি, সে দুটিতে জিতেছে কিন্তু রিপাবলিকান প্রার্থী, কিন্তু অনেক কম ব্যবধানে। জি, এই 2 সিটেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প সাহেব রাফলি বা অন অ্যান অ্যাভারেজ 32% জিতেছে। সেই একই জায়গায় একই সিটে রিপাবলিকান ক্যান্ডিডেট জিতেছেন রাফলি 15-16% ব্যবধানে জিতেছেন, কিন্তু অনেক রিডিউস ব্যবধানে। আর উইসকনসিনে যেখানে ডোনাল্ড ট্রাম্প সাহেব জিতেছিলেন অনলি কয়েক হাজার ভোটে, আই থিঙ্ক 26,000 ভোটে তিনি জিতেছিলেন, সেখানে 10% ডিফারেন্স, বিগ ডিফারেন্স। এই ঘটনাটা এত সিগনিফিকেন্ট কেন? নির্বাচন হওয়ার মাত্র 2.5 মাসের মাথায় আমরা দেখলাম উইসকনসিনে এই গুরুত্বপূর্ণ আসনে সুপ্রিম কোর্টের এই নির্বাচনে 10 পয়েন্ট ব্যবধানে জিতে গেলেন ডেমোক্রেটিক ক্যান্ডিডেট। কেমন একটা বড় ফ্যাক্টর বলা হচ্ছে, এখানে ট্রাম্প সাহেব ক্যাম্পেইন করেননি, ক্যাম্পেইন করেছেন তার পক্ষে যাকে আমরা বলি কো প্রেসিডেন্ট ইলন মাস্ক সাহেব, এবং তিনি তার ব্যক্তিগত পকেট থেকে $26 মিলিয়ন খরচ করেছে। সব মিলে $100 মিলিয়ন খরচ হয়েছে, রাফলি 100 মিলিয়ন। তার একাই তিনি $26 মিলিয়ন খরচ করেছেন, ডলার খরচ করেছেন। তার চেয়ে ভয়ের কথা, তিনি ওপেনলি এই সিটটা টাকা দিয়ে কেনার চেষ্টা করেছেন। যেমন তিনি বলেছেন যারা আগাম ভোট দেবে তার থেকে তিনি দুজনকে $1 মিলিয়ন উপহার দেবেন, এবং দিয়েছেন পাবলিক বিনিয়োগ করে। তারপরে ওপেনলি তিনি পাবলিকলি তিনি বলছেন আমি সিটটা কিনে নিচ্ছি, যা কিনা গণতন্ত্রের স্পিরিটের বিপক্ষে। আমেরিকার রাজনীতিতে অর্থাৎ জানি আমরা, যখন কোনো শক্তিমান ধনী লোক ওপেনলি চ্যালেঞ্জ করে আমি টাকা দিয়ে তোমার সিট কিনে নেবো, তা কিনা গণতন্ত্রের জন্য ক্ষতিকর। কেমন? এটা একটা দিক। এই নির্বাচন প্রমাণ করলো যে যখন ডেমোক্রেটিক পার্টি মোবিলাইজ করে, তারা সুফল পাবে। আর একটা জিনিস প্রমাণ করলো এই যে কেউ ইলন মাস্ককে পছন্দ করছে না। ইলন মাস্ক যখন ক্ষমতায় আসেন ডিসেম্বরে, তার অ্যাপ্রুভাল ছিল -2, এখন তার অ্যাপ্রুভাল হচ্ছে -33। -2 তার ডিসেম্বরে ছিল, কমতে কমতে -33। তো ডোনাল্ড ট্রাম্প সাহেব তাকে তার বন্ধু বলে ডেকেছেন, অনেক টাকা পয়সা তার আছে, অনেক টাকা পয়সা তিনি পেয়েছেন, কিন্তু উনি বুঝতে পারছেন যে এই লোকটি আমার জন্য একটা লায়াবিলিটি, আমার মাথায় উপর একটা বোঝা হয়ে পড়ছেন। একটা হচ্ছে নির্বাচনী ব্যবস্থা, অন্যটা হচ্ছে ডোজ, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি যেটা করেছেন তিনি। স্লেজ হ্যামার নিয়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ডিপার্টমেন্ট কেটে ফেলছেন, যা কিনা তিনি পারেন না আইনত। এমন, এবং এটা পাবলিক পছন্দ করছেন, বিশেষ করে সোশ্যাল সিকিউরিটির ক্ষেত্রে। ভেটারেন্স অ্যাফেয়ার্স 60,000 লোককে তিনি একটা বললেন চাকরি নাই তোমার, বা IRS এ তিনি 10,000 লোক ছাড়াই করে দিলেন। এগুলি ক্ষতিগ্রস্ত হবো কারা? আমরা সাধারণ মানুষ, এবং সাধারণ মানুষ প্রতিবাদ করা শুরু করেছে। এই যে এলন মাস্কের -33, তা হচ্ছে মূলত ডোজের এফেক্ট। এবং গতকাল পরশুদিন ডোনাল্ড ট্রাম্প সাহেব বলছেন যে ইলন মাস্ক থাকবেন না বেশিদিন। কতদিন থাকবেন তিনি আরো? উনি বলেছেন যে মেবি ফিউ মোর মান্থস, অর্থাৎ তিনি থাকবেন অ্যাজ অ্যান অ্যাডভাইজার, কিন্তু তিনি এই ডোজের উপরে থাকবেন না তিনি। ফলে সকল একদিন তিনি ইনসিস্ট করেছেন না ইলন মাস্ক ইজ এসেনশিয়াল, এখন ইলন মাস্ককে তিনি বাধ্য হচ্ছেন রাজনৈতিক কারণে বিদায় দিতে। এর মানেটা কি? মানে হচ্ছে যে পলিটিক্যালি উই চ্যালেঞ্জ হিম, এবং আমাদের আওয়াজটা একটু উঁচু করি আমরা, ডোনাল্ড ট্রাম্প সাহেবকেও আমাদের উঁচু আওয়াজটা শুনতে হবে। একটু আগে রোহিত সাহেব বলেছেন খুব ভালো, যে সামনে 1.5 বছর পরেই মধ্যবর্তী নির্বাচন। এইটা হচ্ছে মধ্যবর্তী নির্বাচনের প্রথম ইঙ্গিত, তার ফল কি হবে খুব একটা পজিটিভ নয়, তাই মনে হচ্ছে আমাদের কাছে। জি, আমি আব্দুল রশিদ আপনার কাছে যাব। এই উইসকনসিন নিয়ে আমরা এই ডেমোক্রেট শিবির কিন্তু আসলে খুব একটা উজ্জীবিত নয়, এবং সাধারণ মানুষের পজিটিভ খুব একটা ইমপ্রেশন নেই ডেমোক্রেটদের ব্যাপারে, স্পেশালি চাক শুমার, ন্যান্সি পেলোসি যারা আছেন। কোরি বোকার সেদিন আমি দেখলাম যে কংগ্রেসে একটি 25 ঘন্টার একটি দিয়েছেন, লম্বা, এটিকে কি বলে, ফিলিবাস্টার করেছেন। তাছাড়া হাকিম জেফরি মানে টোকেনের মতো এদিক সেদিক কিছু বলছেন, সামান্য কিছু, কিন্তু আসল কাজ যেটি আছে প্রচারণা এবং গণসংযোগ, সেটি করে যাচ্ছেন বার্নি স্যান্ডার্স এবং AOC।
আলেকজান্ডার অকাসিও-কর্টেজ, এবং মানুষ আসছেন, শুনছেন, বুঝতে পারছেন অনেক কিছু তারা দাবি করছেন। এবং এই যে ডেমোক্রেটিক উইন হলো উইসকনসিনে, এইটিকে আসলে ডেমোক্রেট ইজ ইন এ নো ওয়ে গুড পজিশন, তারা খুবই বাজে পজিশনে আছেন, সাধারণ মানুষের সেন্টিমেন্টও তাদের পক্ষে নেই। আপনি কি মনে করেন ডেমোক্রেটদের এটি একটি সুযোগ নিয়ে তারা এটিকে টার্ন অ্যারাউন্ড করতে পারবেন? কারণ আগামী বছরই কিন্তু মিড টার্ম ইলেকশন, এই বছরের শেষে হচ্ছে মেয়রাল ইলেকশন, সো দেয়ার ইজ লট ইন দ্য লাইন অর অন দ্য লাইন। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথমত আপনাকে মনে রাখতে হবে যে আমেরিকার গণতন্ত্রের প্রতি আমরা এখনো কিন্তু হোপলেস না, কারণ আমেরিকা স্টিল ইজ দ্য বিকন অফ দি ডেমোক্রেসি and it gives hopes to the people who are not having democracy in their respective country and also rule of law and good governance. আমেরিকা হচ্ছে এটার পায়োনিয়ার। এট দ্য সেম টাইম আমেরিকার পুঁজিবাদের একটা ডেভরিশিস আছে, একটা পুঁজিবাদের একটা অন্ধকার দিকও আছে। এলন মাস্কের মতো মানুষ যে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসেনি, তাকে যখন আমরা রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে তাকে যখন আমরা রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিতে দেখি, তখন আমাদেরকে এ কথা আবার চিন্তা করা ইজ ওয়েদার আমেরিকা ইজ অফ দ্য পিপল, বাই দ্য পিপল, অর ফর দ্য পিপল অর নট। আপনি একটা কোর্টের কেসের কথা সম্ভবত বলছেন, যেখানে বলা হচ্ছে যে corporations are person and corporations can spend as much money as they can do. ওই লুফোল্টের সুযোগ নিয়ে কিন্তু এলন মাস্ক তার যত কিছু অর্থ ব্যয় করে পেয়েছে। এই একজন সুপ্রিম কোর্ট জাস্টিসকে নির্বাচিত করার জন্য কিন্তু রিপাবলিকান শিবির থেকে অলমোস্ট $100 মিলিয়ন মতো খরচ করা হয়েছে। এবার এটা ছিল, আমি বলবো, কাইন্ড অফ একটা লিটমাস টেস্ট, কারণ ওখানে উইসকনসিনে একটা আপনার টেসলারই একটা আপনার ম্যানুফ্যাকচার কোম্পানি বসানোর কথা। আপনি জানেন যে স্টেটরা ডিসিশন নেয় যে ওখানে কোনো কোম্পানি যদি বিজনেস করতে যায় তাকে লাইসেন্স দেবে কি দেওয়া হবে না। তো যে এবং এই ডিসিশন গুলো যখন ওখানে অলরেডি কিন্তু একটা মামলা পেন্ডিং আছে এটা নিয়ে, এই মামলার ডিসিশন যখন আপনার স্টেট সুপ্রিম কোর্ট নেয়, তখন কিন্তু এটা একটা বড় প্রভাব পড়ে যে ওই স্টেট সুপ্রিম কোর্টের যে আপনার জাস্টিস তিনি আসলে কোন দল থেকে নির্বাচিত হলেন। তো অবশ্যই সেটা একটা এলন মাস্কের জন্য একটা বড় হিট। আমরা চাই না আমেরিকান ডেমোক্রেসির মধ্যে নন পলিটিক্যাল ব্যক্তি এসে তাদের নাক গলা কিংবা তারা ডিসিশন নোক এবং তারা স্বেচ্ছাচারী ভাবে। কিন্তু একটা দিক মনে রাখতে হবে, এটা কিন্তু ডেমোক্র্যাটদের এবং আমাদেরই কিন্তু ব্যর্থতা। আমরা গণতন্ত্র সম্পর্কে হয়তো ততখানি সচেতন হইনি। ডেমোক্র্যাটরা লাস্ট দেয়ার ক্যারিয়ার তারা একজন সঠিক প্রার্থী খুঁজে বের করতে পারেননি, যার ফলে আমরা দেখেছি যে শেষ মুহূর্তে এসে জো বাইডেনের সরে যাওয়া, কামালা হ্যারিসকে নিয়ে আসা, সে আসলে একটা ডিবেটের মধ্যে দিয়ে যে একটা প্রার্থী গ্রাসরুট থেকে উঠে আসে। আমরা কিন্তু আমেরিকার ডিবেট শুরু হওয়ার আগে কিন্তু কেউ আমরা যাই না, ইভেন কি ডিবেট চলাকালীন সময় যাই না কে প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছে ওই পার্টিকুলার দল থেকে। কিন্তু আমরা ডেমোক্র্যাটদের এই যে ব্যর্থতাগুলো, এই সিরিজ অফ ব্যর্থতার কারণেই কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের বিজয় এবং এলন মাস্কের মতো মানুষ এখন এসে আমাদের ডেমোক্রেসির ছড়ি ঘোরাচ্ছে দেখছি আমরা। হাউএভার এখন কথা হচ্ছে যে এগেইন ইয়াস, ডেমোক্র্যাটরা যদি সত্যি কিছু লেসন নিয়ে থাকে, কারণ আমেরিকার ডেমোক্রেসি লাস্ট ওভার 250 years, our democracy is a journey. Sometimes we go backward, sometimes we go forward, but finally we go forward. And এভাবে করে আমাদের ডেমোক্রেসি এখন এস্টাবলিশ আছে 250 বছর ধরে। আমাদের না কোনো ডিক্টেটর আসে, না কোনো সেনাবাহিনীর শাসন এই দেশের মধ্যে আসছে, যার ফলে এই দেশের ডেমোক্রেসির উপর আমাদের একটা ভরসা আছে। তো উইসকনসিনের এই ঘটনাটা থেকে ডেমোক্র্যাটদের অনেক কিছু শেখার আছে এবং এটাকে একটা পয়েন্ট বা মাইলস্টোন ধরে তাদের সামনে এগিয়ে যাওয়ার অনেক দরকার আছে। নতুন লিডার খোঁজার দরকার আছে, যেমন বার্নি স্যান্ডার্স। যেমন আমি আমেরিকাতে এই মুহূর্তে মনে করি যে ইফ দেয়ার ইজ এ ট্রু লিডার ফর দ্য পিপল অফ দিস কান্ট্রি, দ্যাট ইজ বার্নি স্যান্ডার্স। এবং তার সাথে এওএসপি যুক্ত হওয়ার ফলে সেই টিম অনেক বেশি শক্তিশালী হয়েছে। আমার বিশ্বাস এখান থেকে একটা ভালো হয়তো ক্যান্ডিডেট বের হয়ে আসবে। আর এগেইন যা কিছু আপনি দেখছেন পলিটিক্যাল এরিনা কিংবা আপনার ইকোনমিক ফিল্ডে, ইটস অল লাইক at least at the end of the day I can see the light in the tunnel that something going to happen good in America. কারণ আমি বলি, আমরা হয়তো দেখেন গণতন্ত্রে কখনো কখনো আপনার ব্যাড চয়েস হতেই পারে, আপনি রং পার্সনকেও পিক করতে পারেন, বিকজ পিপলের আপনি তো আর ভোটিং রাইট তো আপনি কেড়ে নিতে পারবেন না, তাই না? তো রং চয়েস যদি হয়ে থাকে, মানুষ যেটা রিয়ালাইজ যদি করে, তাহলে মানুষ 2 বছর এবং 4 বছরে তার সংশোধনেরও কিন্তু তার একটা ব্যবস্থা আছে। যেমন এই যে এক্সিকিউটিভ অর্ডারের যে বোমাগুলো প্রতিদিন ফাটানো হচ্ছে, যার আতঙ্কে আমরা সবাই আতঙ্কিত, বিশ্ব আতঙ্কিত, তো এগুলো কিন্তু বন্ধ করে দেওয়া যায় যদি সামনের মিড টার্ম ইলেকশনে যদি আমরা কন্ট্রোল নিতে পারি কংগ্রেসের, তাহলে কিন্তু এইসব প্রত্যেকটা এক্সিকিউটিভ অর্ডারকে চ্যালেঞ্জ করে কিন্তু কংগ্রেসের মাধ্যমে নালিফাইড করে দেওয়া যাবে। আর কথা হচ্ছে যদি ডেমোক্র্যাটরা সেভাবে করে মালকোচা মেরে তারা যদি মাঠে নামে, মানুষের যে ভয়েসটা আছে, যেমন নিত্যপণ্য জিনিসের যে দামগুলো বেড়েছে আপনারা যেটা বললেন, যদি আমি মনে করি যে দিস ইজ ফর দ্য টাইম বিং, বাট এনি হাউ এই যে এগুলোকে যদি আমরা ইস্যু করি, সাধারণ মানুষকে যদি আমরা নিয়ে আসতে পারি, কারণ এই দেশের মানুষ মনে করেন যে
2% টপ পিপলের কাছে এই দেশের 80% মানুষ জিম্মি হয়ে আছে ইকোনমিক্যালি। 2% people at the top, they control everything of our country, from politics to market to economy, everything. তো আমরা কিন্তু একটা হোপ কিন্তু যা আমাদের আছে, যেই হোপটা হচ্ছে অফ দি পিপল, বাই দি পিপল অ্যান্ড ফর দ্য পিপল। আমরা যদি পিপলকে মোবিলাইজ করতে পারি, ইউনাইট করতে পারি এবং সঠিক প্রাপ্তি নিয়ে এসে যদি আমরা মানুষের কনসার্ন গুলোকে যদি সামনে তুলে ধরতে পারি, তাহলে কিন্তু রিপাবলিকানদেরকে সামনে হারানোর কোনো ব্যাপারও না, কংগ্রেসের কন্ট্রোল আমরা নিতে পারি। এখন কথা হচ্ছে, দ্য $1 million কোয়েশ্চেন ইজ, শুড উই হ্যাভ দ্যাট লিডার ইন দ্য ডেমোক্রেটিক party? We have to wait and see. Thank you. মূল কথা হচ্ছে মানে হোপটা হচ্ছে উই দ্য পিপল আর ইন পাওয়ার বাই ভোট, ভোটের মাধ্যমে। এটি একটি গুরুত্বপূর্ণ কথা, কিন্তু সময়ে সময়ে এটি খুব মারাত্মক অবস্থায় নিয়ে যায়। ফর এক্সাম্পল ম্যাকার্থিজম ইন দ্য 50s, সামরিক শাসনের মতো। আপনার কোনো কথা আমার পছন্দ হলো না, ধরে আমি জেলে ঢুকিয়ে দিলাম আপনাকে, ওকে, বললাম আপনি কমিউনিস্ট। সিভিল রাইট মুভমেন্ট যখন বাধাগ্রস্ত হয়ে যায়, এটি একটি ব্যাপার। এখন যেটি আমরা দেখছি, এটি আরও সেরকমই ভীতিকর একটি ব্যবস্থা, সেটি হচ্ছে প্রজেক্ট 2025-এর বাস্তবায়ন। যদি সেটা হয়, তাহলে কিন্তু উই দ্য পিপল আর ফিনিশড, আমাদের ভোট দেওয়ার ক্ষমতাও থাকবে না তখন। এইগুলি হচ্ছে আসনই সংকেত। বাট আমি আপনার সাথে একমত, বার্নি স্যান্ডার্স AOC যদি এনার্জাইজ করতে পারে, এবং দ্য ফেইলিয়ার ফর দ্য ডেমোক্রেটিক পার্টি ইজ সো এত বড় যে বলার বাইরে। এক লোক কানে শুনে না, চোখে দেখে না, তাকেও মানে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়েছে, যে আসলে মমির মতো দেখতে, ওকে, সে কোনোদিন একটা নতুন প্রজন্মের প্রতিনিধি হতে পারে না। এইটুকু বোঝার বয়স যদি না হয়ে থাকে ন্যান্সি পেলোসি, চাক শুমারদের মতো পোড় খাওয়া মানুষের, দুঃখিত, পোড় খাওয়া রাজনীতিবিদদের, তাহলে তো বিরাট সমস্যা। আমি বাংলাদেশ প্রসঙ্গে যাব। হাসান ফেরদৌস, দুটি প্রশ্ন থাকবে আপনার কাছে। একটি হচ্ছে, আচ্ছা, একটি প্রশ্ন, নিউ ইয়র্ক টাইমসে একটি প্রতিবেদন ছাপানো হয়েছে, সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশে মৌলবাদী মাথাচাড়া দিয়ে উঠতে পারে এবং এটি একটি ভয়ানক ব্যাপার হয়ে দাঁড়াবে এই যে নতুন যে উপদেষ্টা সরকার আছে তাদের মাধ্যমে। আমি প্যারাফ্রাইজ করছি, আপনি প্রকৃত ঘটনাটা আমাদেরকে বলতে পারেন, আসলে কি তাই? এবং আসলে বাংলাদেশ কি করতে পারে এই ধরনের পৃথিবীর ফ্রন্ট লাইন নিউজ পেপারে যখন এরকম আর্টিকেল ছাপানো হয়ে থাকে? হাবিব ভাই, বাংলাদেশকে নিয়ে এই ভয়, উদ্বেগ, আশঙ্কা অনেক দিন থেকে কিন্তু পশ্চিমা মাধ্যমে বলা হচ্ছে। জি, 5 বছর আগে মনে আছে আমার, টাইম ম্যাগাজিন কভার স্টোরি করেছিল, জি, ইজ বাংলাদেশ দ্য নেক্সট আফগানিস্তান। 22 বছর আগে, বিশাল। আগামীকালই বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা মৌলবাদী রাষ্ট্রে পরিণত হচ্ছে। 22 বছর পরেও কিন্তু বাংলাদেশ মৌলবাদী হয়নি, যদিও যেটা জোর দেওয়া বলা দরকার তা হচ্ছে যে টেন্ডেন্সিজ রিমেইন। বাংলাদেশে মৌলবাদ যে কারণে ছড়ায় তার কিছু কিছু মৌলিক কারণ রয়ে গেছে। প্রধান কারণ, বাংলাদেশ ট্রেডিশনালি ধর্মভিত্তিক, ধর্মভীরু একটা জাতি, এবং ধর্মকে পলিটিক্যালি ব্যবহার করার একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে আছে। একাধিক দল আছে যারা ধর্মকে রাজনৈতিক কারণে ব্যবহার করে, মূলত ক্ষমতা গ্রহণের জন্যই। এটা একটা। 2 নম্বর, গত 15 বছরে, আওয়ামী লীগের 15 বছর দেখেছি আমরা মাদ্রাসা শিক্ষার ব্যাপক প্রসার। মাদ্রাসা শিক্ষার ব্যাপক, বেসিক্যালি কার খরচে, কার বদলে? পাবলিক স্কুলিং এর বদলে। এই আমরা একটু বললাম আফগানিস্তানে কি হয়েছে? মূলত আফগানিস্তানে এই তালিবান হচ্ছে ছাত্র, মাদ্রাসার ছাত্র, যারা পাকিস্তানের উদ্বাস্তু শিবিরে বড় হচ্ছিল। সেইখানে মৌলবাদী ব্যবস্থাধীনে যার এই নতুন জেনারেশন গড়ে ওঠে, তারাই আলটিমেটলি তালিবান হয়ে ওঠে। অতি কট্টর দক্ষিণপন্থী রক্ষণশীল একটি গ্রুপ, এবং অনেক ক্ষেত্রে এই গ্রুপের পেছনে কাজ করে বিদেশি মানি, সৌদি মানি, মধ্যপ্রাচ্যের পয়সা, কাতারি পয়সা। কিন্তু মূল লক্ষ্য কিন্তু পলিটিক্যাল, মাত্র ব্যাপারটা রাজনৈতিক। এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই, ধর্মাচারের কোনো সম্পর্ক নেই। আমার ভয় হচ্ছে এই যে যদি আমরা আমাদের গার্ডটা তুলে নিই, তাহলে কিন্তু বাংলাদেশে প্রকৃতই এই ধর্মের রাজনৈতিক ব্যবহার খুব প্রকট হয়ে উঠবে। আমি ছোট্ট আজকের পত্রিকা খবর এসছে, শেরপুরে বোধ করি নাটক হবে।
পাড়ার মৌলবী সাহেব এসে 10-15 জন লোক এনে নাটক বন্ধ করে দেয়। এর আগে আমরা দেখেছি যে বগুড়ায় মেয়েরা ফুটবল খেলবে, সকার খেলবে, না খেলতে পারবে না, খেলা বন্ধ করে দেওয়া হলো। ঢাকা ইউনিভার্সিটি একটি মেয়েকে এক সাধারণ কর্মচারী তার পোশাক নিয়ে খারাপ মন্তব্য করছে। এগুলির সিমটম। আমি বলি না যে এর ফলে বাংলাদেশ নাটকীয় ভাবে মৌলবাদী হয়ে গেল, কিন্তু এগুলো সিমটম। তো এটাকে আমরা রিভার্স করবো কি করে? থ্রু রেজিস্ট্যান্স। আমি বলি যে বাংলাদেশ কোনোভাবে মৌলবাদী হবে না, তার মূল কারণ নারী জাগরণ। বাংলাদেশের শ্রমিকদের 47% হচ্ছে নারী। আপনার ঢাকা শহরে যান, যে কোনো সকালে আপনি ঘুরতে উঠবেন, হাজার হাজার মেয়ে কাজে যাচ্ছে। এই মেয়েরা কিন্তু ঘরে ফিরে যাচ্ছে না। চাইলেও কিন্তু এই মেয়েদেরকে আপনি ঘরে ঢুকে রাখতে পারবেন না। বেরিয়ে এসছে তারা মুক্তির স্বাদ পেয়েছে, তারা লেখাপড়া করার সুযোগ পেয়েছে। এদেরকে ইউ কান্ট পুট দেম ব্যাক, জিনিটা আর ঢোকানো যাবে না বোতলে। এবং এরাই হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সের প্রধান শক্তি। আমরা কি দেখলাম এই বিপ্লবের সময়, জুলাই আগস্ট বিপ্লবের সময় কি দেখলাম আমরা? ছেলেদের পাশে সমান তালে মেয়েরা লড়াই করেছে। দুদিন আগে ওয়াশিংটনে মার্কিন সরকার পররাষ্ট্র বিভাগ বাংলাদেশের মেয়েদেরকে সম্মান জানিয়েছে বিশেষভাবে। কেন? তাদের সম্মিলিত সাহসী ভূমিকার জন্য। বলে আমি খুব আশাবাদী যে বাংলাদেশে মৌলবাদ আসন গেড়ে বসবে না, তবে ভয় আছে। ভয়টাকে মাথায় রেখে আমাদের রেজিস্ট করতে হবে। যেমন একটু বললাম ফুটবল খেলা, বগুড়ায় ফুটবল খেলা হয়নি, যখন প্রতিবাদ করা হলো, তখন সে মৌলবীরাই বললো ভাই সরি আসো খেলো। তার মানে এটা কি? ইউ হ্যাভ টু রেইজ ইউর ভয়েস। আপনাকে আপনার কণ্ঠ উঁচু করতে হবে। ধর্মকে যুগে যুগে এবং দেশে দেশে সবাই ব্যবহার করে থাকেন। আমরা পার্শ্ববর্তী ইন্ডিয়াতে দেখছি মোদী সরকার হিন্দু ধর্মকে ব্যবহার করছেন। পাকিস্তান, আমরা ইসরায়েলকে দেখছি ইহুদি ধর্মকে ব্যবহার করছেন। এই দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র, শুধু ওখানে না, এখানেও। এবং অ্যান্টাই সেমিট বলে যে অপপ্রচার, সেটি একেবারে অপব্যাখ্যা। তারপর খ্রিশ্চান বেল্ট যেটিকে আমরা বলি, তারা একেবারেই রিপাবলিকানদেরকে চোখ বন্ধ করে ভোট দেন। সে যেই হোক, সে যদি স্বয়ং ডেভিল এসে দাঁড়ায় বলে যে আমি রিপাবলিকান, তাকেই ভোট দিবেন, বিকজ তারা এভেঞ্জেলিক্যাল যে খ্রিস্টান আছেন তারা সেটাই বিশ্বাস করেন। এবং এটিকে রিপাবলিকান যারা আছেন বা খ্রিশ্চান জায়নিস্ট যারা আছেন তারা খুব ভালোভাবে ব্যবহার করে থাকেন। আমার হাতে সময় কম, আমি দুজনকে একটি একটি করে প্রশ্ন করবো। আমি আশা করবো আপনারা সংক্ষিপ্ত রাখবেন। আব্দুর রশিদ, অ্যাডভোকেট আব্দুর রশিদ, মোদি ইউনুসের মিটিং হয়েছে, আপনার প্রত্যাশা এবং মন্তব্য। ধন্যবাদ এই প্রশ্নের জন্য। আমরা এই যে মিটিংটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং মোদি এবং ডক্টর ইউনুসের একটা সাক্ষাৎ খুবই আমরা সবাই ফিল করছিলাম, কারণ দুই দেশের মধ্যে একটা টানাপোড়েনগত সম্পর্ক ভালো সিগনিফিকেন্ট টাইম ধরেই চলে আসছে, বিশেষ করে জুলাই আগস্টের বিপ্লবের পর। তো এর মধ্যে কিছু ভুল বোঝাবুঝিও তৈরি হয়েছে। এই ভুল বোঝাবুঝিগুলো দূর করতে গেলে আসলে আমাদেরকে বসতে হবে, আলোচনা করতে হবে, আলোচনা টেবিল থেকে এর সমাধান বের করতে হবে। ভারত একটা বিশাল প্রতিবেশী, আমাদের প্রায় 3 দিক ধরে ঘেরে আছে। আমরা যেমন ভারতকে অ্যাভয়েড করতে পারবো না, সেটা একটা বাস্তবতা। এট দ্য সেম টাইম 18 কোটি মানুষের দেশ বাংলাদেশকেও ভারত অ্যাভয়েড করতে পারবে না। ভারতের বাংলাদেশ দরকার, বাংলাদেশের ভারতের দরকার। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এগেইন, যেমন আপনারা বললেন যে পলিটিক্যাল পার্টিজ এন্ড পলিটিক্যাল যে লিডার্সরা আছে তারাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম, যারা ধর্মকে ইউজ করে। কারণ ধর্ম আসলে কখনোই খারাপ জিনিস না, এবং ধর্ম আসলে ভালো না খারাপ ডিপেন্ড করে যে কোন ভালো মানুষটা বা কোন খারাপ মানুষটা ধর্মের মধ্যে ঢুকে আছে, তার উপরে ডিপেন্ড করে। তো ভারতের এখন সাম্প্রদায়িক হিন্দুত্ববাদের মধ্যে ঢুকে আছে মোদী সাহেব। এই মোদী সাহেব ভারতের মধ্যে একটা সাম্প্রদায়িকতা যেটা শুরু করে দিয়েছেন। যাক, এনিওয়েজ, কথা হচ্ছে যে এই মিটিংটার মধ্যে আমরা খুবই 40 মিনিটে একটা আলোচনা দেখেছি ইন বিটুইন মোদি অ্যান্ড ডক্টর ইউনুস, এবং সেখানে প্রাণবন্ত কথাবার্তা হয়েছে। ভারত বলেছে যে আমরা যেন কোনো রেটরিক না তৈরি করি ভারতকে নিয়ে, যেমন ডক্টর ইউনুস 7 সিস্টার নিয়ে একটা কথা বলতে গেছে, which is very reality। বাংলাদেশের কথা বলতেই হবে, কারণ 7 সিস্টার they do want to do business with us, they want to build cooperation with us, they want to build friendship with us। বাংলাদেশের সমুদ্র বন্দর তারা ব্যবহার করতে চায় তাদের ইকোনমিক্যাল গ্রোথের জন্য, যেটা ভারতের দরকার। এট দ্য সেম টাইম এইসব সুযোগ সুবিধা আমরা যদি তাদেরকে দেই, যেমন আমরা এর আগে ট্রানজিট দিয়েছি, অন্যান্য সুযোগ সুবিধা দিয়েছি, তো বাংলাদেশও বেনিফিটেড হবে, ভারতের বেনিফিটেড হবে। দিস ইজ দ্য গ্লোবাল রিয়ালিটি দ্যাট ইন্ডিয়া নিড টু আন্ডারস্ট্যান্ড, রাইট? এখন ভারত আমাদেরকেও মাঝে মাঝে এই যে মৌলবাদের কথা বলে এইভাবে করে আমাদেরকে বিশ্ব দরবারে আমাদেরকে খাটো করার চেষ্টা করে, হুইচ ইজ নট ইভেন প্রতিবেশী সুলভ, এটা আচরণের মধ্যে পড়ে না। কারণ বাংলাদেশে আসলে মৌলবাদী জন্ম হওয়ার তেমন সুযোগ বা উর্বর ভূমি বাংলাদেশে আছে বলে আমার মনে হয় না। কারণ আমাদের যে ইতিহাস, সংস্কৃতি,
নারীর শাসন এবং আমাদের শিক্ষা ব্যবস্থা, কিছু এদিক সেদিক, যেমন ডক্টর সাহেব যেটা বলেন, হাসান ফেরদৌস সাহেব, যে এদিক সেদিক কিছু ইস্যু আপনি দেখবেন, কিন্তু এর মানে এই না যে বাংলাদেশ একটা মৌলবাদী রাষ্ট্রে পরিণত হবে। এখন কথা হচ্ছে ভারতের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক আরো বেশি উন্নত করতে হবে, এবং আমরা চাই যে এই মিটিং এর মধ্যে দিয়ে দুইজনে তারা ভুলগুলো ধরতে পেরেছে এবং সামনের দিনগুলো অবশ্যই আমাদের ভালো যাবে। এবং বিশেষ করে ডক্টর ইউনূস যেই বিষয়টা জোর দিয়ে বলেছেন, একটি বিষয় যে হাসিনাকে ফেরত দেওয়া। হাসিনা সরকারকালীন সহ থাকাকালীন সময় কিন্তু তিনি ভারতের কাছ থেকে তার পিতার খুনিদেরকে কিন্তু তিনি নিয়ে এসেছিলেন, এবং আমরা চাই যে বাংলাদেশে যদি বিচার ব্যবস্থা যদি সত্যিকার অর্থে থেকে থাকে, তাহলে এই বিচারের আওতা দিলে কোনো যদি কনভিক্টেড ব্যক্তি বা কোনো যদি অ্যাকিউজড ব্যক্তি যদি দেশের বাইরে থাকে, তাহলে অবশ্যই আমাদের অধিকার আছে তাকে চাওয়ার। ধন্যবাদ হাসান ফেরদৌস। এই হাসিনা সরকার পতনের পর থেকে একটা খুব হাই টেনশন তৈরি হয়েছে ভারত বাংলাদেশ সম্পর্কে। এই টেনশন কি নিরসনের কোনো উপায় দেখছেন কিনা এই দুজনের সাক্ষাতে? ডেফিনেটলি এই মিটিংটা খুব জরুরি ছিল, এই কারণে যে ভারত খুব রিলাক্টেন্ট ছিল এই মুহূর্তে আমাদের ইউনূস সাহেবের সঙ্গে সাক্ষাৎ করতে। আপনারা জানেন ব্যাংকক যাওয়ার আগে যাতে করে মিটিং হয়, একাধিকবার আমরা অনুরোধ করেছি মোদী সাহেবকে। যখন মোদী সাহেব গত বছরের সেপ্টেম্বরে নিউ ইয়র্কে এলেন, তখনও বলেছি ভাই কথা বলি আমরা। ভারত কথা বলে, ভারত গোস্বা করেছে আমাদের উপরে, কারণ ভারতের দীর্ঘদিনের ইনভেস্টমেন্ট ছিল হাসিনার উপরে, হাসিনাকে হারিয়েছেন তারা। ফলে এই লসটা ভারত এখনো মানতে, এই ক্ষতটা, এই যে উনটা তারা এখনো ফিল করেনি। কিন্তু আমি বিশ্বাস করি যে এই ঘটনার ফলে শুরু হলো একটা প্রসেস। তবে যেটা জরুরি হচ্ছে যে আমাদেরকেও একটু সচেতন হতে হবে, আমরা কি বলি কি বলি না। যেমন সেভেন সিস্টার্স নিয়ে রোহিত সাহেব বললেন, সেভেন সিস্টার্স ভারতের অঙ্গরাজ্য, এ নিয়ে আমাদের যে মন্তব্য তা খুবই অ্যাগ্রেসিভ মন্তব্য। আমি ভুটান নিয়ে বলছি না, আমি নেপাল নিয়ে আমি বলছি ভারতের নিজস্ব অঙ্গরাজ্য নিয়ে কথা বলছি, এবং এক ধরনের থ্রেট করছি আমরা, ভাই আমি কিন্তু তোমাদেরকে দেখে নিতে পারি। উনি প্যারিস থেকে কথা বলে এসছেন ক্ষমতা গ্রহণের আগে। দ্যাটস কোয়াইট রং। কারণ আমাদের বেশি, আমি মনে করি, আই মে বি রং, আমাদের বেশি প্রয়োজন ভারতকে, কারণ ভারত অনেক বড় রাজ্য, আমরা অনেক কারণে ডিপেন্ড করি ভারতের উপরে। আমরা ভাটির দেশ, ভারত উজানের দেশ। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক আমাদের তরফ থেকে ভালো রাখাটা জরুরি। এর মানে না যে আমরা ভারত যা বললে শুনবো, কিন্তু আমার তরফ থেকে জন্য এমন কোনো উস্কানি ভারত না পায় যা ব্যবহার করে ভারত আমাদের বিরুদ্ধে অ্যাকশন। ধন্যবাদ হাসান ফেরদৌস, আব্দুর রশিদ, অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনাদের দুজনের কাছ থেকে বিদায় নিচ্ছে। আপনারা দুজনে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। দর্শক, আশা করি অনুষ্ঠানটি ভালো লেগেছে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।